আচ্ছা, পরে কি বলছো দেখো, 0.16 অ্যাম্পিয়ার বিদ্যুৎ এত সেকেন্ড ধরে চালনা করলাম কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে, সঞ্চিত কপার পরমাণুর সংখ্যা কত? আমরা কিন্তু জানি যে n = IT বাই EF, এটা একটা ফর্মুলা। এখন এখানে মোল সংখ্যা যায় কি লাগবে? পরমাণু সংখ্যা লাগবে, তার মানে N/Na, তাই না? বিষয়টা কিন্তু এরকম। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি আসে? এখানে ধর আমি IT/EF বসাই, এটা আমরা ফর্মুলা বসাচ্ছি। তাহলে এখানে হচ্ছে আমাদের N, I এর মান কত বলো? 0.16, T এর মান কত? 2400 সেকেন্ড, 2400, আর Na কত? 6.02 ইন্টু 10⁻23, ওকে, ডিভাইডেড বাই E। দেখো কপার সালফেটের মধ্যে কপারের জারণ মান কত? 2+, তাই না? তাহলে 2+ থেকে দুইটা ইলেকট্রন নিবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে তুল্য সংখ্যা হচ্ছে 2 ইন্টু 96500, তাই না? আচ্ছা, এখানে আমাদের করলেই কিন্তু পরমাণু সংখ্যা আমরা পেয়ে যাব। সেটা আসে হচ্ছে 1.198 10⁻21, 1.198 10⁻21, এটাই আমাদের উত্তর। বুঝছো? আচ্ছা, দেখি এটা কি আছে কিনা দেখি আগে। এই যে 1.198 10⁻21, ওকে, চলো আগে। পরে কি বলছে? একটি ফুয়েল সেলে হাইড্রোজেন এবং অক্সিজেন হচ্ছে বিক্রিয়া করলো। তাহলে বিক্রিয়াটা কিরকম হয় দেখো, এই যে হাইড্রোজেন, এই যে অক্সিজেন, তাই না? তারা বিক্রিয়া করে কি তৈরি করে? 2 মোল পানি তৈরি করে। তাহলে এখানে 2 দিবা সমতকরণের জন্য, ওকে, এসব কিন্তু জানি। এসটিপিতে যে এখানে কিন্তু হাইড্রোজেন গ্যাসের পরিমাণটা মিলি বলা আছে এসটিপিতে। এখানে তড়িৎ প্রবাহের গড় মানটা কত, মানে এত হইলে সময়টা কত হবে, মানে টি এর মানটা মিলি বের করতে হবে। আচ্ছা, একটু দেখার চেষ্টা করি এখানে কি হয় আলটিমেটলি। তুমি যদি চিন্তা করে দেখো, 2 মোল হাইড্রোজেন গ্যাস, এর মধ্যে 4 মোল হাইড্রোজেন পরমাণু আছে, সেটা হচ্ছে মেইনলি 4 মোল H+ এ কনভার্ট হয়েছে, তাই না? বিষয়টা কিন্তু এরকম। তাহলে 4টা 0 থেকে 4টা প্লাস হওয়ার জন্য কতগুলো ইলেকট্রন হচ্ছে তার ছাড়া দরকার বলো আমাকে? নিশ্চয়ই 4 মোল ইলেকট্রন ছাড়া দরকার, রাইট? তাহলে 2 মোল গ্যাসের জন্য কিন্তু 4 মোল ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, তাই তো? তাহলে 1 মোল গ্যাসের জন্য কত মোল ইলেকট্রন প্রবাহ হয়? নিশ্চয়ই 2 মোল। 2 এর জন্য যদি 4 হয়, 1 এর জন্য কত? 2 না? এটা কিন্তু বুঝতে পারলাম। তাহলে আমি এটা লিখে দিই। তাহলে 1 মোল হাইড্রোজেন গ্যাস, তার জন্য ইলেকট্রনের ট্রান্সপোর্ট হয় 2 মোল। একটু কি আমরা বুঝতে পারলাম কিনা, তাই না? তাহলে এইটাই কিন্তু আমাদের সেই ই এর মানটা, বুঝছো? এটাই হচ্ছে আমাদের সেই ই এর ভ্যালুটা। এখন বলতে পারো ভাই আমি 2 মোল নিয়ে করলে কি হিসাব? হ্যাঁ, কোনো সমস্যা নেই, তুমি 2 মোল নিয়ে করতে পারো, হ্যাঁ, 2-4 কাটাকাটি যাবে। বাট আমি হচ্ছে পার্সোনালি যখন হাইড্রোজেন গ্যাস দেখতাম তখন আমার মাথায় হচ্ছে 2 বসায় ফেলতাম। আমি আর এত ঝামেলার মধ্যে যাইতাম না। যখন আমি কোথাও হাইড্রোজেন গ্যাস দেখতাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে, আমি বুঝে ফেলতাম যে হাইড্রোজেনের 2টা পরমাণু একটা একটা করে ইলেকট্রন ছেড়ে 2টা হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করে। তাহলে 2 মোল ইলেকট্রন এখানে ট্রান্সপোর্ট হইলো, তাই না? 2 মোল ইলেকট্রন চলে গেল, তাহলে তুল্য সংখ্যা 2। ওকে, তো আমি হচ্ছে ওই 4 মোলে ভেজালে যাইতাম না আর কি। তো এটা কিন্তু আমাদের জন্য বোঝা খুব গুরুত্বপূর্ণ ছিল। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার চলে আসো হচ্ছে আমরা সরাসরি এখন সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করি। দেখি সূত্র অ্যাপ্লাই করে আমি কোনো অ্যান্সার বের করতে পারবো কিনা। এখানে আমরা জানি যেহেতু এসটিপিতে আয়তন বলা, তাহলে এন এর ফর্মুলায় চলে যাব, তাই তো? আচ্ছা, এন মানে কি? V/22.4, রাইট? আচ্ছা, আর এখানে কি ছিল? IT/EF, বুঝতে পারছো তো? আমি যদি ধরো এই সমীকরণ অনুযায়ী 2-4 হিসাব করতাম, তাহলে এখানে 2 বসতো, ই এর জায়গায় 4 বসতো, তাহলে 2-4 কাটাকাটি এখানে 2 থাকতো, সেটা কিন্তু আমরা এখানে বের করছি, তাই না? তো আমরা কিন্তু আসলে আমাদের কষ্টটাকে একটু কমাই ফেলছি আর কি। আচ্ছা, এখানে মেইনলি বের করতে হচ্ছে টি এর মানটা। আমি যদি এখানে টি এর মানটা বের করতে চাই, তাহলে টি এর মানটা কি আসবে দেখো? V/EF, তাই না? V/EF ডিভাইডেড বাই 22.4 ইন্টু I। এই মানগুলো এখন যদি আমরা বসাই দিই তাহলে কিন্তু উত্তর পেয়ে যাব। ভি এর মান হচ্ছে এসটিপি তে কত? 89.4, ই এর মান হচ্ছে 2, এফ এর মান হচ্ছে 96500, 22.4, আর এখানে আই এর মানটা কত বলছে দেখো? 950। তাহলে এটা করলে আমরা কি পেয়ে যাব? সময় পেয়ে যাব। অবশ্যই কিন্তু সময়টা সেকেন্ডে আসবে, অপশনে কিন্তু সেকেন্ডে দেওয়া, সো আমাদের কিন্তু তেমন কোনো সমস্যা হবে না। উত্তর হচ্ছে 810.817।
810.817 এত সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে আমাদের গেল। ওকে, তাহলে দেখো মানে অ্যাপ্রক্সিমেটলি 811 বলা যায়। উত্তর হচ্ছে অপশন ডি। চলো আগে তাহলে পরে কি বলছে দেখো, ক্রোমিয়াম সালফেট এটার মধ্যে যদি আমি এই কন্ডিশনে প্রবাহিত করি তাহলে ক্যাথোডে কি পরিমাণ ক্রোমিয়াম সঞ্চিত হবে, পরিমাণে মানে গ্রাম, ঠিক আছে, অপশনে গ্রাম দেওয়া, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখানে কি হবে, সরাসরি সূত্র, তাহলে W=MIT/EF। আচ্ছা, এম এর মান কত দেখো, ক্রোমিয়াম সালফেট, আমি কি এখন পুরো ক্রোমিয়াম সালফেটের ভর নিব না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে সালফেট কিন্তু দর্শক আয়ন, বিক্রিয়া কে করতেছে, ক্রোমিয়াম, ক্রোমিয়াম 3+, বুঝতেই পারতেছে এখানে 3+, তাই না, AX/BY ফরম্যাট আছে 3+, সেই 3+ হচ্ছে 3টা ইলেকট্রন নিয়ে জিরোতে কনভার্ট হয়ে যায়, ধাতুতে কনভার্ট হয়ে যায়। তার মানে সালফেট কিন্তু এখানে বিক্রিয়া করে না, যে বিক্রিয়া করে না সে বাদ। ওকে, এখানে আলটিমেটলি বিক্রিয়া কি হচ্ছে, আমি তোমাকে বিক্রিয়া দেখাই। ক্রোমিয়াম 3+, সে হচ্ছে 3টা ইলেকট্রন নিয়ে ক্রোমিয়াম জিরোতে কনভার্ট হচ্ছে, তাই না? তাহলে আমাদের তুল্য সংখ্যাগত ই এর মানটা হচ্ছে 3। তোমাদের এখন একটা প্রশ্ন জাগতে পারে মনের মধ্যে, ভাই ক্রোমিয়াম তো 2টা আছে, তাহলে এখানে আমি 2 দিয়ে গুণ করবো না? করো, 2 দিয়ে গুণ করলে এখানে 6 আসবে, তাই না? 6/2 কিন্তু 3ই আসে। তার মানে এখানে কিন্তু সমতাকরণটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তুমি সেটা করতে পারো, করে হিসাব করতে পারো, সমস্যা নাই, বাট আমরা বেসিক থেকে আগাই, ঠিক আছে, বেসিক থেকে আগাই। এখন এম এর জন্য কিন্তু আমি পুরো ক্রোমিয়াম সালফেট নিব না, শুধুমাত্র ক্রোমিয়াম নিব, তাই না? তাহলে সেই ক্রোমিয়ামের মান কত জানো, 52, পরের সারণী থেকে জানলাম। আই এর মান কত, 5, আর টি এর মান কত, 20 মিনিট, তার মানে 20 গুণ 60। ই এর মান হচ্ছে 3, আর এফ এর মান তো আমরা জানি 96500, তাই না? এত হচ্ছে আমাদের গ্রাম আসবে। আচ্ছা, তাহলে এই মানটা আসলে কত আসে, 1.077, 1.077 এত গ্রাম। ওকে, বুঝতে পারলাম বিষয়টা, কেন দেখি এটা কোথাও আছে কিনা, এই যে অপশন বি। চলো আগে পরের অঙ্কে কি বলা হয়েছে দেখো, যে 13.5 গ্রাম অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতব অ্যালুমিনিয়ামে কনভার্ট হয়। তাহলে অ্যালুমিনিয়াম যে আয়নটা আছে সেটা যদি আমি ধাতব অ্যালুমিনিয়ামে কনভার্ট করতে চাই, কত মোল ইলেকট্রন নিতে হবে, 3 মোল, তাই না? 3+ থেকে 0তে কনভার্ট হলো, কতটি ইলেকট্রন এখানে দরকার হবে, অর্থাৎ এখানে আমাদের এই ইলেকট্রনের সংখ্যাটা বের করতে হবে। তুমি যদি এখানে মোল সহগ অনুপাতটা অ্যাপ্লাই করতে চাও, আমরা শিখছি না পরিমাণগত রসায়নে, তাহলে কি বলতে পারি, আমি বলতে পারি এই যে অ্যালুমিনিয়াম, ওর মোল সংখ্যা ডিভাইডেড বাই ওর সহগ ইকুয়ালস টু এই যে ইলেকট্রন, ওর মোল সংখ্যা ডিভাইডেড বাই ওর সহগ। বিষয়টা কিন্তু এরকম, তাই না? আচ্ছা, এবার তুমি যদি আরো চিন্তা করে দেখো, তাহলে এখানে আমি যদি মোল সংখ্যা বের করতে চাই, ভর দেওয়া আছে, তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 27, তাহলে এটা হচ্ছে W 13.5 ডিভাইডেড বাই M 27, তাই না? সরাসরি করে ফেললাম। আর এখানে কি হচ্ছে, N/N করতে হবে, কারণ আমার তো ইলেকট্রনের সংখ্যা দরকার, তাই না? তাহলে N/N, তো আমি কি করবো, মেইনলি ক্যাপিটাল N এর মানটাই মেইনলি এখানে বের করব, আর নিচে হচ্ছে আমাদের Na, তাহলে 6.02 ইন্টু 10⁻23। বুঝতে পারছি? তাহলে এখান থেকে আমাদের শুধুমাত্র ক্যাপিটাল N এর মানটা বের করলে কাজ শেষ। বুঝতে পারছো? এটা এখন হিসাব করতে পারবো না, এখন খুব ইজি, কিন্তু এটাকে এই পাশে নিয়ে এসে হিসাব করে দাও। তাহলে উত্তর পাওয়া যাবে হচ্ছে 9.03 10⁻23, 9.03 10⁻23, এটাই আমাদের উত্তর হবে। তাহলে এই গেল হচ্ছে আমাদের বিষয়টা, আছে কিনা দেখি। এই যে হ্যাঁ, এই যে 9.03 10⁻23। আচ্ছা গেল, চলো আগাই। এরপর কি বলছে, যে সোডিয়াম এবং ক্যালসিয়াম এদের পারমাণবিক ভর দেওয়া আছে, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এটার মধ্যে দিয়ে সমান পরিমাণ বিদ্যুৎ চালনা করলাম, খুব গুরুত্বপূর্ণ। ক্যাথোডে হচ্ছে যদি 2.3 গ্রাম সোডিয়াম জমা হয়, তাহলে ক্যালসিয়াম কত গ্রাম জমা হবে, ক্যালসিয়াম কত গ্রাম জমা হবে, এবং এর মধ্যে কি পরিমাণ বিদ্যুৎ চালনা করা হবে। খেয়াল করে দেখো, তোমাদের হাজারিনাক স্যারের বইটা তোমরা যদি পড়ে থাকো, সেখানে দেখবা যে বিদ্যুৎ এবং বিদ্যুৎ প্রবাহ এই দুটো টপিককে আলাদা করে উল্লেখ করা আছে। বিদ্যুৎ বলতে তারা চার্জের পরিমাণটাকে বোঝায়, এবং বিদ্যুৎ প্রবাহ বলতে আমরা যেটা জানি কারেন্টের মানটা, অ্যাম্পিয়ার যেটা, সেটা বোঝায়, তাই না? এখানে মেনলি দেখো, এই বিদ্যুৎ বলতে আসলে ওই চার্জের মান, হ্যাঁ, এখানে কিন্তু ওই কিউ এর মানটাকে বোঝাচ্ছে। এখানে যে বলছে না পরিমাণ, কত পরিমাণ বিদ্যুৎ, এখানে কিন্তু আমি কিউ এর মানটা বের করতে চাচ্ছি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমি কেমনে বুঝতে পারবো, ভাই এখানে তো বলছে বিদ্যুৎ চালনা মানে বিদ্যুৎ প্রবাহ, তাহলে আয়ের মানটা আমি কেন নিচ্ছি না?
এইটা হচ্ছে আমরা মেনলি প্রশ্ন পড়ে বুঝতে পারি। খেয়াল করে দেখো, কোথাও কিন্তু এখানে প্রশ্নের মধ্যে কোথাও কিন্তু সময়ের উল্লেখ নাই, তাই না? তো আমি যদি এখানে বিদ্যুতের মানটা বের করতে চাই, আমি যদি আয়ের মানটা বের করতে চাই, তাহলে টি লাগবে না? অবশ্যই টি দরকার। আমি তো কোথাও টি পাচ্ছি না, তাই না? বাট আমি যদি কিউ বের করতে চাই তখন কিন্তু টি এর দরকার নাই, তাই তো? তো আমি সেইভাবে করে প্রশ্ন পড়ে আইডিয়া করে ফেললাম এই বিদ্যুৎ বলতে আসলে চার্জের পরিমাণটাকে বোঝাচ্ছে। ওকে, তো আমি কিন্তু প্রশ্ন পড়া ছাড়া এটা ফাইন্ড আউট করতে পারতেছিলাম। ওকে, তো তুমি যদি প্রশ্ন পড়ে না বুঝতে পারো, সুন্দর মতো আয়ের মান বের করবা, আর যদি বুঝে ফেলো তাহলে প্রশ্ন অনুযায়ী আগাবা। আচ্ছা, তো আমি বুঝতেই পারলাম সময় যেহেতু নাই, এখানে নিশ্চয়ই চার্জের পরিমাণটাকেই বের করতে বলছে। এটা আশা করি তোমরা কনফিউজড হবে না। এখন তাহলে আমাদের ফর্মুলাটা কি, যে W ইকুয়াল টু MIT বাই EF, তাই না? আচ্ছা, দেখার চেষ্টা করি এখানে কি কোনো কিছু কনস্ট্যান্ট আছে কিনা। দেখো, আইটি মানে কি চার্জ, তাই তো? চার্জের পরিমাণটাকে কনস্ট্যান্ট না, কারণ দেখো এখানে কি বলছে, সমান পরিমাণ, রাইট? কনস্ট্যান্ট। আর এখানে এফ এর মানটাও কিন্তু কনস্ট্যান্ট। তাহলে আমি কি বলতে পারি, W সমানুপাতিক M বাই E, তাই তো? W সমানুপাতিক M বাই E। M হচ্ছে আণবিক ভর বা মোলার ভর, আর E হচ্ছে তুল্য সংখ্যা, তাই না? পারমাণবিক ভর বা আণবিক ভরকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করলে যে পরিমাণটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলতেছি, তুল্য ভর বা রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে ভরটা হচ্ছে সেই তুল্য ভরের সমানুপাতিক হয়। এইটাই হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র, তাই না? তার মানে ফ্যারাডের দ্বিতীয় সূত্র কিন্তু প্রথম সূত্রের একটা অনুসিদ্ধান্ত, তুমি বলতে পারো এইভাবে। গেল। আচ্ছা, তাহলে এখন তুমি যদি এখান থেকে আগানোর চেষ্টা করো, আমাদের বের করতে হবে কি ক্যালসিয়ামের ভরটা, তাই না? তো আমি বের করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসো তাহলে আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে W অফ ক্যালসিয়াম ডিভাইডেড বাই W অফ সোডিয়াম, এটা কি বলছে, এটা হচ্ছে মোলার ভরের সমানুপাতিক, তাই না? তাহলে ক্যালসিয়ামের মোলার ভর কত? আচ্ছা, এটা আমি আগে লিখি, মোলার ভরের সমানুপাতিক এবং তুল্য সংখ্যার ব্যস্তানুপাতিক। ওকে, এবং তুল্য সংখ্যার ব্যস্তানুপাতিক। ওকে, বিষয়টা কিন্তু এরকম, তাই না? আচ্ছা, এখন তুমি যদি পরিমাণগুলো বসাই দাও তাহলে কিন্তু কাজ শেষ। এটা হচ্ছে আমাদের বের করতে হবে, এটার মান কত, 2.3 গ্রাম। তাহলে 2.3। ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে বলে দিচ্ছে প্রশ্নের মধ্যে 40, আর সোডিয়াম হচ্ছে 23। না বলে দিলে আমরা মুখস্থটাই বসাইতাম। সোডিয়ামের জন্য হচ্ছে 1, কারণ সোডিয়াম প্লাস ক্যাটায়ন তৈরি হয়। ক্যালসিয়ামের জন্য হচ্ছে 2, ক্যালসিয়াম 2 প্লাস ক্যাটায়ন তৈরি হয়। তো এখান থেকে কিন্তু আমরা খুব ইজিলি W মানটা বের করে ফেলতে পারবো, রাইট? খুব ইজিলি কিন্তু এটা বের করা সম্ভব। এই মানটা আসলে কত আসে যদি দেখার চেষ্টা করি, এটা আসে হচ্ছে মোস্ট প্রবাবলি 2 গ্রাম। 2 গ্রাম। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, 2 গ্রাম। তাহলে আমরা কিন্তু একটা করে ফেললাম, কত গ্রাম। এবার হচ্ছে বিদ্যুতের পরিমাণ মানে কিউ এর পরিমাণটা একটু বের করার চেষ্টা করি। আমরা কি জানি, কিউ ইকুয়াল টু আই ইন্টু টি, তাই না? এখন বিষয় হচ্ছে আইটি কোনটা তো জানি না, তাহলে ওই ফর্মুলা থেকে আমরা আগাতে পারবো না। আমাদের কোন ফর্মুলা থেকে আগাতে হবে, ডাব্লিউ ফর্মুলা থেকে মেনলি আগাতে হবে। তো ডাব্লিউ ইকুয়াল টু এম আই টি বাই ই এফ। আইটি মানে তো কিউ, এই কিউ মানে আমি বের করবো, রাইট? এখন ডাব্লিউ দিয়ে তুমি সোডিয়াম ধরবা নাকি ক্যালসিয়াম ধরবা, যে কোনো একটা ধরো, তাই না? দুটা তো একসাথে বিক্রিয়া হচ্ছে, একই সময় ধরে একই সাথে একই পরিমাণ চার্জ নিয়ে বিক্রিয়া করতেছে। তার মানে তুমি যে কোনো একটা ধরে হিসাব কিন্তু করতেই পারতা। ওকে, যে কোনো একটা ধরে তুমি হিসাব করতে পারো। তো ধরো আমরা যেটা বের করছি সেটা দিয়ে হিসাব করি। এই যে 2 গ্রাম বের করলাম না, এটা দিয়ে আমি হিসাব করি। তুমি চাইলে সোডিয়াম দিয়ে হিসাব করতে পারতা, তোমার ইচ্ছা। তাহলে আমাদের এখানে কিউ এর মানটা মিললে বের করবো। সো কিউ ইকুয়াল টু কি আসবে, WEF বাই M। তাহলে এখানে ধরো এটা হচ্ছে 2, তাই না? ক্যালসিয়াম তো 2 প্লাস তৈরি করে, তার মানে 2, আর এফ এর মান হচ্ছে 96500। আর এম এর মান কত আসবে, ক্যালসিয়ামের জন্য 40, তাই না? তাহলে এত কুলম। আচ্ছা, এটা আসবে হচ্ছে 9650 কুলম। এটাই আমাদের উত্তর। ওকে, বুঝতে পারলাম, গেল। চলো আগে। পরে কি বলছে যে সিলভার নাইট্রেট দ্রবণে এত অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 20 মিনিট ধরে আমি চালনা করলাম, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এত পরিমাণ রূপা জমা হইলো, তাই না? সিলভার জমা হইলো। এখন এটা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত বের করতে হবে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে কি, জেড মানে কিন্তু এম বাই এফ। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি, এম বাই এফ, সেটা মানে জেড ইন্টু আইটি। এই সূত্র বুঝতে কোনো সমস্যা হয়েছে? বই সূত্র না, বইয়েরই কিন্তু সূত্র। আচ্ছা,
এখন এখান থেকে আমি কি করব, জেড ডাব্লিউ বাই আই টি। ডাব্লিউ মানটা কত দেখো, 106.66, 106.66, তাই না? আচ্ছা অবশ্যই মনে রাখতে হবে, আচ্ছা এটা আমি পরে বলতেছি, আগে আমরা হিসাবটা করি। আই এর মান কত 1.2 আর টি এর মান কত 20 মিনিট, তার মানে 20 গুণ 60। ওকে, আচ্ছা তো দেখি এই মানটা কত আসে। এটা আসে হচ্ছে 0.07469, 0.07469। এখন এটা কি উত্তর হবে কিনা দেখো তো, এটা কি কোথাও আছে? এটা কিন্তু কোথাও নাই। হ্যাঁ, আমরা ননের দিকে একটু পরে যাচ্ছি, এখানে উত্তর নন হইতেও পারে, দেখা যাক কি হয়। খেয়াল করে দেখো আমাদের ভরটা কিন্তু কিসে দেওয়া, গ্রামে দেওয়া, বাট অপশনগুলো কিন্তু কেজিতে চাওয়া হয়েছে, তাই না? আমি একটু কেজির মানটা বের করে দেখবো, তার মানে এখানে যে মানটা আসছে সেটা কিন্তু গ্রাম পার কুলম্বে আসছে, বুঝতে পারছো? এটা কিন্তু গ্রাম পার কুলম্বে আসছে। আমরা একটু কেজিতে মানটা বের করে দেখবো, দেন হচ্ছে আমরা ডিসিশনে যাব, বুঝতে পারছো? ওকে, আমরা একটু কেজিতে মানটা বের করে দেখি। তাহলে কেজিতে যদি মানটা বের করতে চাই, তাহলে এখানে কি করতে হবে, সুন্দর মতো এই মানটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 10⁻³ দিয়ে গুণ, তাহলে কিন্তু কেজি পার কুলম্বে চলে যাবে। ওকে, তাহলে এটা কত আসবে, 7.4069 ইন্টু 10⁻⁻5। ওকে, এটা আসে তো। বা তুমি যদি অপশনের মতো চিন্তা করে দেখো 74 দিয়ে, তাহলে মানটা কত আসে, এই মানটা আসবে হচ্ছে, আরেক ঘর ডানে নিয়ে যাও, তাহলে এটা আসবে হচ্ছে 74.069 ইন্টু 10⁻⁻6। ওকে, যেটা নাও কোনটা কিন্তু আমাদের অপশন নাই, 10⁻6 আছে বাট -6 নাই, তাহলে উত্তর হচ্ছে অপশন ই। ওকে, আশা করি এটা বুঝতে পারলাম, একটু ট্রিকি ছিল আর কি। পরেরটা দেখি কি বলছে, যে একটি অ্যালুমিনিয়াম শিল্পে দৈনিক আমি 20 টন অ্যালুমিনিয়াম ধাতু হচ্ছে উৎপাদন করলাম, তাই না? তাহলে অ্যালুমিনিয়াম 3+ থেকে আমি অ্যালুমিনিয়াম তৈরি করলাম, তাই তো? বিক্রিয়াটিতে এরকম অ্যালুমিনিয়াম 3+ থেকে 3টে ইলেকট্রন সে গ্রহণ করলো আর কি, তাহলে অ্যালুমিনিয়াম ধাতু তৈরি হয়। ওকে, এখানে বলছে 30,000 সেকেন্ড যদি কার্যকাল হয়, তাহলে কত ফ্যারাডে বিদ্যুৎ এবং কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ শক্তির প্রয়োজন হবে। তার মানে এখানে আমরা আগে আই এর মান বের করব, তারপর আমরা ফ্যারাডের মধ্যে যাব, এটা আমরা পরে যাচ্ছি, দেখার চেষ্টা করি। আচ্ছা, তো আমাদের ফর্মুলা কি, W = MIT/EF, তাই না? MIT/EF। আচ্ছা, এখান থেকে আমরা মেইনলি আই এর মানটাকে বের করব, তাহলে আই হচ্ছে WEF/MT, রাইট? আচ্ছা, এখন যদি আমি মানগুলো বসাই দিই, কত কত আসে দেখি। ডাব্লিউ এর মানটা কত, 20 টন, তাই না? তাহলে 20 টন, তাহলে 20 ইন্টু 1000 করলে চলে আসবে হচ্ছে কেজিতে, কারণ 1000 কেজিতে 1 টন হয়। আবার যদি 1000 গুণ দিয়ে দিই, তাহলে চলে আসবে হচ্ছে গ্রামে, তাই না? তার মানে 20 ইন্টু 10⁻6 গ্রাম আসবে। আচ্ছা, তাহলে এম গেল। ই কত আসবে, যত মোল ইলেকট্রন, 3 মোল ইলেকট্রন, আর এফ এর মানটা কত, 96500। ওকে, তাই এই হলো আমাদের সেই উপরের রাশিটা। নিচের রাশি কত, অ্যালুমিনিয়ামের জন্য হচ্ছে এম এর মান 27 আর সেকেন্ড হচ্ছে 30,000, তাই তো? 30,000, রাইট? এইভাবে করলে আমরা কি পাবো, বিদ্যুৎ প্রবাহের মানটা পেয়ে যাব। সেই মানটা আসলে হচ্ছে 7.148 10⁻6, 7.148 10⁻6 এত অ্যাম্পিয়ার। বুঝতে পারলাম, এটাই কিন্তু আমাদের একটা উত্তর। পরে কি বলছে, যে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন, কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। এখন ফ্যারাডে তো চার্জের একক, তার মানে এখানে এই বিদ্যুৎ বলতে কিন্তু আবার চার্জের পরিমাণ বোঝাচ্ছে। তাহলে এই যে বিদ্যুৎ, এই বিদ্যুৎ বলতে আসলে বোঝাচ্ছে বিদ্যুৎ প্রবাহ, আর এই বিদ্যুৎ বলতে বোঝাচ্ছে চার্জ, তাই না? একই শব্দ দুইটা জায়গায় দুইটা জিনিস বোঝাচ্ছে। তাহলে কেমনে বুঝতে পারলাম ভাই যে কোথায় কি বোঝাচ্ছে? মেইনলি আমরা এই ইউনিট গুলো দেখে বুঝতে পারছি, বুঝতে পারছো? আর কিন্তু কিছু না এখানে। আচ্ছা, আমরা কিন্তু প্রবাহ বের করে ফেললাম, এবার চলে আসা হচ্ছে চার্জের পরিমাণটা বের করি। চার্জের পরিমাণটা কত আসবে, I × T, তাই না? রাইট, I × T। আচ্ছা, এখন I এর মানটা কত দেখো, যেটা আমি বের করছি 7.148 × 10⁻6, T এর মানটা কত, 30,000 সেকেন্ড।
ওকে 30,000 সেকেন্ড। এবং এটা কিন্তু কিসে আসবে জানো, কুলম্বে আসবে, জানো চার্জার তো কুলম্ব, বাট আমাকে বলছে কি ফ্যারাডেতে আনতে। তার মানে অবশ্যই এটাকে তুমি কি করবা, ফ্যারাডের যে ধ্রুবকটা আছে 96500 সেটা দিয়ে ভাগ করে দিবা, তাহলে আমাদের ফ্যারাডেতে মান চলে আসবে। দেখি এটা কত আসে, 2.22 ইন্টু 10⁶ এত ফ্যারাডে। বুঝতে পারছো অঙ্কটা? আশা করি এটা তোমাদের ক্লিয়ার হইতে পারলো। আচ্ছা চলে আসো হচ্ছে পরের অঙ্কে যাই। এরপর কি বলা হয়েছে দেখো, যে যদি H2SO4 এর লঘু দ্রবণের মধ্য দিয়ে প্লাটিনাম তড়িৎদ্বারের মাধ্যমে একটি তড়িৎ বিশ্লেষণ কোষে 1 ঘন্টা বিদ্যুৎ প্রবাহিত হয়, তবে STP-তে 300 ml হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। বুঝতে পারছো? তাহলে কি বলছিলাম ভাইয়া, একটু চিন্তা করে দেখো, এখানে H2SO4, তাহলে H প্লাস কতগুলো আছে, 2টা আছে, রাইট? তাহলে 2টা H প্লাস সুন্দর মতো মোট 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা H পরমাণুতে পরিণত হবে, তাই তো? বিষয়টা কিরকম দেখো, রিঅ্যাকশনটা এরকম যে 2টা H প্লাস, এই যে আমি কেন লিখে দিই, 2টা H প্লাস তারা মোট 2টা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে 2টা হাইড্রোজেন পরমাণুতে কনভার্ট হবে, তারা হচ্ছে আবার অণু তৈরি করে। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের দেখো তুল্য সংখ্যা কত, 2, রাইট? আচ্ছা এখানে কি বলছে, বিদ্যুতের পরিমাণটা বের করতে হবে, যেহেতু এখানে STP তে আয়তন বলা, তাহলে আমরা হচ্ছে Na ফর্মুলায় চলে যাব। N = 22.4 ইকুয়ালস টু IT/EF। বুঝতে পারছো? আচ্ছা এখানে বিদ্যুৎ প্রবাহের পরিমাণটা মেনলি বের করতে বলছে, মানে এখানে কিন্তু আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ সময় কি দেওয়া আছে, সময় কিন্তু দেখো সময় কিন্তু দেওয়া আছে, তার মানে তুমি কিন্তু চাইলে এখানে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ বলতে আয়ের মানটা বের করতে পারবা। বুঝতে পারছো? অবস্থা বুঝে ব্যবস্থা করতে পারবে। আচ্ছা এখানে তুমি ভি এর মান বসায় দাও, 300 ml বলছে না, অবশ্যই এটাকে তুমি লিটারে নিবা, তাহলে কত আসে 0.3, তাই তো? আমি লিখে দিই এখানে, না এটা আসলে হচ্ছে 0.3 এত লিটার। ওকে তাহলে বসায় দাও এখানে 0.3 লিটার 22.4, আয়ের মান কত আমরা বের করব, টি এর মান হচ্ছে 1 ঘন্টা মানে 3600, তাই না? 3600 সেকেন্ড। ই কত 2, একটু আগে দেখছি, আর এটা হচ্ছে 96500। আচ্ছা এখানে দেখো আয়ের মানটা কত আসে, এখানে আয়ের মানটা আসবে হচ্ছে 0.718 অ্যাম্পিয়ার, 0.718 অ্যাম্পিয়ার। ওকে এইটাই আমাদের উত্তর। বুঝতে পারছি কিনা বলো তো? সহজ। চলো আমরা আগে পরের অঙ্কে যাই। এরপর বলা হয়েছে যে কপারের তৈরি অলংকারের উপর 0.1 মিলিমিটার পুরু সোনার প্রলেপ দেওয়া হয়েছে, এটার মধ্যে এত পরিমাণ বিদ্যুৎ আমি প্রবাহ করলাম, কত সময় ধরে চালনা করতে হবে। এখানে সোনার ঘনত্ব বলা আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা আছে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা আছে, এত কিছু কেন বলা আছে, তাই না? একটু খেয়াল করে দেখি, হ্যাঁ একটু খেয়াল করে দেখার চেষ্টা করি। তো আমরা কিন্তু জানি ফর্মুলাটা কি ছিল, W = MIT/EF, তাই তো? MIT/EF। সো মেইনলি M/EF এর মানে এখানে হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হিসেবে দেওয়া আছে, তাহলে ZIT ফর্মুলা হয়ে গেল, রাইট? আমরা Z এর মান জানি, আয়ের মান জানি, জানি না আয়ের মান, এই দেখো আয়ের মান জানি, আমাদের বের করতে হবে হচ্ছে মেইনলি টি এর মানটা, তাই না? আচ্ছা তাহলে ওইখান থেকে আর কি রাশির মানটা আমরা জানি না, ডাব্লিউ এর মানটা কিন্তু জানি না। তো ডাব্লিউ এর মানটা ফাইন্ড আউট করার জন্য কিন্তু এত ঝামেলা আর কি হয়ে আছে প্রশ্নের মধ্যে, এত পরিমাণ প্রশ্নের ইনফরমেশন দেওয়া আছে। তাহলে এখন তুমি যদি ডাব্লিউ মানটা বের করতে চাও সেটা কিরকম আসে একটু দেখার চেষ্টা করি, তাই না? আচ্ছা এই জন্য আমাদের ফিজিক্সের হেল্প নিতে হবে। ফিজিক্স আমরা কি দেখছিলাম যে রো ইকুয়াল টু কি আসে m/v, এই এমটা হচ্ছে এখানে পরিমাণ, তার মানে w/v, রাইট? w ইকুয়াল টু কি আসবে, রো ইন্টু ভি চলে আসবে, তাই না? দেখো রো এর মান কিন্তু প্রশ্নে বলা আছে, ঘনত্বের মানটা বলা আছে 19,000, তাই তো? আচ্ছা ভি এর মানটা কত, আয়তন তো দেওয়া নাই, বাট দেখো এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা আছে, আবার পুরুত্ব কিন্তু বলা আছে। তার মানে তুমি কিন্তু চাইলে এখানে বলতে পারো এই যে আয়তনটা আছে সেটাকে ক্ষেত্রফল ইন্টু পুরুত্ব কিন্তু বলা যায়, তার মানে ক্ষেত্রফল ইন্টু পুরুত্ব, ডি দিয়ে আমি লিখলাম, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝবা, ডি দিয়ে লিখলাম, গেল। আচ্ছা তো আমি যদি এখানে ডাব্লিউ মানটা বের করে ফেলতে চাই, তাহলে এখানে ডাব্লিউ মানটা কত আসে, অথবা আমি ডাব্লিউ জায়গায় এই মানটা সরাসরি বসাই দিয়ে অঙ্কটাকে করে ফেলে আগে। আমাদের ফর্মুলা কি ছিল, W = MIT/EF, যেহেতু আমাদের জেড এর মানটা বলা আছে, সো ZIT, তাই না? আচ্ছা এখান থেকে আমি কি করব, এখান থেকে আমাকে টি এর মানটা মেনলি বের করতে হবে,
তাই না? টি এর মানটা বের করতে হবে। তো রো মানে হচ্ছে সরি ডাব্লিউ মানে হচ্ছে রো এডি, তাই না? রো ইন্টু এডি। জেড এর মানটা তো আমরা জানি, আই এর মানও জানি, এগুলো বসাই দিব, তাহলে উত্তর চলে আসবে। রো এর মান হচ্ছে 19 ইন্টু 10 কিউব। এর মানটা দেখো কত বলা আসে, 20 সেন্টিমিটার স্কোয়ার। অবশ্যই এটাকে আমরা এসআই ইউনিটে নিয়ে যাব, মিটার স্কোয়ার নিয়ে যাব। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে আসতে গেলে 10 টু দি পাওয়ার -2, এটা স্কোয়ার করে দাও, তাহলে 10 টু দি পাওয়ার -4। আচ্ছা গেল। এবার হচ্ছে পুরুত্ব। পুরুত্ব কত বলা, 0.1 মিলিমিটার। অবশ্যই এটাকে আমরা মিটার নিয়ে যাবো, তাহলে 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 গেল। আচ্ছা জেড এর মানটা কত বলা, জেড এর মানটা বলা হচ্ছে যেটা এখানে 6.38 10 টু দি পাওয়ার -7 এত কেজি। এটা আসলে তোমার 6.38 10 টু দি পাওয়ার -7। আর আয়ের মানটা কত, আয়ের মানটা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, 0.5 অ্যাম্পিয়ার। এখন আমি জানি তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাই এখানে তো আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কে কেজি দেওয়া, তাহলে কি আমি ভরে নিব না, নেওয়া তো উচিত, তাই না? এখানে তো কেজিতে দেওয়া, ভরে নেওয়া উচিত। সব তো আমরা ওই যে আমরা গ্রাম একক দিয়ে চিন্তা করতেছিলাম। বাট খেয়াল করে দেখো, আমি যখন এখানে রো এর মানটা বসাচ্ছি, বসাচ্ছিলাম, এই রো এর এককটা কি বলতো, এই রো এর একক কিন্তু আবার কেজিতে দেওয়া। ওকে, তাহলে উপরেও হচ্ছে রো এর জন্য কেজি, নিচেও হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের জন্য কেজি, তাহলে কেজি কেজি বাদ। তার মানে এখানে গ্রামে নেওয়া যে কথা, কেজিতে নেওয়া কিন্তু একই কথা। সো এটা আসলে আমরা আশা করি কনফিউজড হব না। এটা আশা করি আমাদের কোনো সমস্যা হবে না আর কি। আচ্ছা এটা কত আসে, এটা আসে হচ্ছে 11912.23 সেকেন্ড, 11912.23 সেকেন্ড। তুমি চাইলে এটাকে কিন্তু ঘন্টায় নিতে পারো, তোমার ইচ্ছা, 3600 দিয়ে ভাগ করে ঘন্টা নিতে পারো, না নিলেও সমস্যা নাই, যেহেতু রিটেন প্রশ্ন। 3.309 এত আওয়ার আসে। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা রাখবা, কোনো সমস্যা নেই। এটাও তুমি রাখতে পারো, অথবা এইটাও তুমি রাখতে পারো। ওকে, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই। তাহলে দেখো অঙ্কটা কিন্তু আমরা সলভ করে ফেললাম। পরের অঙ্ক দেখো আসলে সিমিলার, একই রকম প্রশ্ন। পরে দেখি, ক্ষেত্রফল দেওয়া আছে, এখানে পুরুত্ব দেওয়া আছে, খেয়াল করে দেখো রূপার ঘনত্ব কিন্তু দেওয়া আছে। আচ্ছা এখানে বিদ্যুৎ প্রবাহের মাত্রা দেওয়া আছে, তাহলে আমাদের কতক্ষণ সময় জানতে চাওয়া হয়েছে, তাই না? একই রকম প্রশ্ন, একই রকম আসলে সমাধানটা হবে। তাহলে এখানে আলটিমেটলি ওই জেড এর মানটা দেওয়া নেই, তাই তো? তার মানে MIT/EF, ওই ফর্মুলা দিকে আমাদের আগাতে হবে। তো আমরা কিন্তু দেখছিলাম যে ডাব্লিউ জন্য কিরকম আসে বিষয়টা, রো ইন্টু এডি আসে, তাই না? এটা কিন্তু আমরা আগে যে প্রশ্নটা যে সমাধান করলাম সেখান থেকেই জানতে পারছি, তাই না? এটা আমরা এখানে ইউজ করব, যেহেতু একই টাইপের প্রশ্ন, তো সূত্রটা আমি বারবার প্রতিপাদন করব না। এখন দেখো এখানে মিললে আমাদের টি এর মানটা বের করতে হবে, তাই না? ধরো আমি এখানে ফর্মুলাটা বসাই, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু MIT/EF, তাই না? রাইট। তাহলে টি এর জন্য কি আসবে বিষয়টা দেখো, টি এর জন্য আসবে হচ্ছে WEF/MI, তাই না? আচ্ছা এখন ডাব্লিউ এর মান কি ছিল আবার, রো ইন্টু এডি, তাহলে রো ইন্টু এডি EF/MI। ওকে, বিষয়টা কিন্তু এরকম গেল। তাহলে এখানে আমি মানটা বসাই, তাহলে কিন্তু আমি টি এর মানটা পেয়ে যাব। রো এর মানটা কত দেখো, 1.05 ইন্টু 10 টু দি পাওয়ার 4, তাই না? এরকম একটা মান আসলো। ওকে, এর মানটা কত, এর মানটা হচ্ছে দেখো এই যে 200 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে অবশ্যই এটাকে 10 টু দি পাওয়ার -4 নিতে হবে, তাহলে 200 ইন্টু 10 টু দি পাওয়ার -4। ওকে, আচ্ছা তারপর হচ্ছে ডি এর মানটা বলা আছে, সেটা কত, 0.2 মিলিমিটার। অবশ্যই এই মানটাকে আমরা কিসে নিব, অবশ্যই এই মানটাকে নিতে হবে হচ্ছে মিটারে, তাহলে 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3। বুঝতে পারছো? এইটা এর মানটা কত আমাকে বলো, এর মানটা কত হবে, যেহেতু এখানে সিলভার বলছে, তো সিলভার কিন্তু কি করে, সিলভার হচ্ছে প্লাস আয়ন থেকে একটা ইলেকট্রন নেয়, সেখান থেকে জিরোতে কনভার্ট হয়। তার মানে এখানে ই এর মান কিন্তু 1, আর এফ এর মান সেটা কত, 96500। তো জায়গা হয় না, এই জন্য একটু 2 সাইডে লিখতে হয়েছে। ওকে, তাহলে দেখো রো এ ডি ই এফ, এম এর মান কত প্রশ্ন মতো দেওয়াই আছে, সেটা হচ্ছে
107.86। এবার একটু খেয়াল করে দেখি, এখানে দেখো আমাদের ঘনত্বটা কিন্তু কেজি এককে বলা, রাইট? আর এখানে মোলার ভরটা কিন্তু গ্রাম এককে বলা। এখন উপরে নিচে কিন্তু সেম ইউনিট আসে নাই, আগের অঙ্কে যেমন সেম ইউনিট চলে আসছিল, তাই না? এখানে দেখো সেম ইউনিট চলে আসছিল, এটাও কেজি, আবার এটার জন্য কিন্তু কেজি ছিল, তাই আমি কিন্তু এখানে কোনো চেঞ্জ করে নেই। বাট এখানে কিন্তু সেম ইউনিট আসে নাই, উপরে কেজি নিচে গ্রাম, তাহলে আমি যে কোনো একটাকে চেঞ্জ করে দিব, তাই না? হয় গ্রামকে কেজিতে কনভার্ট করব, অথবা কেজিকে আমরা গ্রামে কনভার্ট করব, তোমার ইচ্ছা। তুমি চাইলে এটাকে এখন কেজিতে কনভার্ট করতে পারো, তাহলে কেজি কেজি বাদ। আচ্ছা, আর কি আছে সাথে? আই আছে, তাহলে আয়ের মানটা বসায় দাও। আয়ের মানটা কত? 12.5 অ্যাম্পিয়ার। বসাও 12.5 অ্যাম্পিয়ার। এটা করলে আমাদের সময়টা চলে আসবে, এই সময়টা আসে হচ্ছে 3006.12 এত সেকেন্ড, 3006.12 এত সেকেন্ড। তুমি চাইলে এটাকে উত্তর রাখতে পারো, বা এটাকে তুমি চাইলে মিনিট নিতে পারো। 60 দিয়ে ভাগ করে দাও, 50.11 এত মিনিট। তুমি বলতে পারো ভাই ঘন্টায় নিলে কি সমস্যা? নিতে পারো, যেহেতু এখানে 3600 আসে নাই, আমি ঘন্টা দিয়ে গেলাম না আর কি। তুমি এখানে সমস্যা যদি না করতে চাও সেকেন্ডে রাখো, ঠিক আছে? আচ্ছা, চলে আসো পরের অঙ্কে। এটা হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক। কি বলছো দেখো, 200 মোলার 200 ml 0.5 মোলার কপার 2+, এটা ক্যাথোড দ্রবণে হচ্ছে 2 অ্যাম্পিয়ার তড়িৎ এত মিনিট চালনা করলে দ্রবণের ঘনমাত্রা কত হবে? এখন বলতে পারো ভাই ঘনমাত্রা তো দেওয়াই আছে, তাই না? তাহলে এটাই তো উত্তর হয়। খেয়াল করে দেখো, যখন আমি এখানে তড়িৎ রাসায়নিক বিক্রিয়াগুলো করি, বলে দিচ্ছে আবার ক্যাথোড বিক্রিয়া, তাহলে এখানে কি হবে? নিশ্চয়ই বিজারণ হবে। তো বিজারণ হওয়া মানে কি বলতো? বিজারণ হওয়া মানে হচ্ছে এই যে কপার 2+ আছে, এই কপার 2+ হচ্ছে অ্যানোড থেকে 2টা ইলেকট্রন নিয়ে নিবে, নিয়ে হচ্ছে তৈরি করবে হচ্ছে কপার ধাতু, রাইট? তার মানে আমাদের আগের কপার ধাতু যা ছিল এখন কিন্তু তার পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে দ্রবণে যে কপার 2+, সেটা কি এখন চলে গেছে না কপার হিসেবে, তাই না? তাহলে এই ঘনমাত্রা কি থাকবে না? দ্রবণ থেকে কিন্তু কিছু পরিমাণ আয়ন চলে গেছে, তাহলে দ্রবণটা পাতলা হয়ে যাবে না? আমার কথা কি বুঝতে পারছো? কিছু পরিমাণ কপার 2+ বিক্রিয়া করে চলে যাচ্ছে, তাহলে কিন্তু ঘনমাত্রা সেম থাকবে না, ঘনমাত্রা এখন কমে যাবে, কারণ পদার্থের পরিমাণ কমে গেছে। এখন ঘনমাত্রার সূত্র কি ছিল? S = NV, তাই না? এরকম বিষয়টা, রাইট? আমাদের মেইনলি ভি এর মানটা দেওয়া আছে 200, দিয়ে হিসাব করতে পারবো। এন এর মানটা মেইনলি আমাদের দেখতে হবে, তাই না? এন এর মানটা মেইনলি বের করতে হবে। আগে কত এন ছিল, মাইনাস বিক্রিয়া করে কতটুকু চলে গেছে, সেটা তো পরের এন হবে, তাই না? রাইট? এখানে আমি কি বলতে পারি? এখানে আমি বলতে পারি হচ্ছে আগে যে আমাদের এনটা ছিল সেখান থেকে বিক্রিয়া করে ক্যাথোডে কি পরিমাণ কপার জমা হয়ে গেছে সেটা মোলটা আমি বের করে বসাই দিব। ধরো এটা এন প্রাইম দিলাম, তাহলে কিন্তু এখানে আমি ঘনমাত্রাটা পেয়ে যাব। ওকে, বুঝতে পারছি বিষয়টা? এটা কিন্তু একটা ফর্মুলা, তুমি চিন্তা করতে পারো। এখানে আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে এটা বের করা, এন প্রাইমের মানটা বের করা। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এন প্রাইম বা এন এর ফর্মুলা শিখছিলাম, সেটা কি? IT/EF, তাই না? আচ্ছা, এখন আই এর মান কত বলো? 2 অ্যাম্পিয়ার। টি এর মান কত? 30 মিনিট, তাহলে 30 গুণ 60 এত সেকেন্ড হবে। ই এর মান কত বলো? 2 মোল ইলেকট্রন নিচ্ছ, আর 96500। ওকে, এত মোল আসবে। আচ্ছা, সো এই মানটা পাওয়া যাচ্ছে 0.01865, 0.01865 এত মোল, রাইট? হয়ে গেল কিন্তু। ওকে, আচ্ছা, এইবার আমরা কি করব? এস এর মানটা মিললে বের করব। এস এর মানটা এখন দেখো আমরা একটু বের করার চেষ্টা করি। আচ্ছা, আসো, তাহলে তুমি বলতে পারো সুতরাং পরিবর্তিত ঘনমাত্রা বা নেক্সট ঘনমাত্রা এস, সেটা কত আসবে? সেটা আসবে হচ্ছে আগের মোল সংখ্যা মাইনাস এন প্রাইম, রাইট? আগের মোল সংখ্যা মাইনাস এন প্রাইম। আগের মোল সংখ্যা আমরা বের করবো ভাই আয়তন ইন্টু মোলারিটি, তাই না? আয়তন হচ্ছে 200 ml, এটাকে আমরা অবশ্যই লিটার নিব, তাহলে 0.2 লিটার, তাই না? তাহলে এই যে আয়তন ইন্টু মোলারিটি সেটা হচ্ছে 0.5। ওকে, এটা হচ্ছে আমাদের আগের মোল সংখ্যা, মাইনাস আমাদের যেটা বের হলো 0.01865, 0.01865। ওকে,
এইটা। তারপর হচ্ছে আয়তন 200 ml মানে 0.2 এত লিটার। আবার এখানে দেখো এই কাজটা করবা না যে আমি এখানে ml রাখলাম এখানে ml, না না না, এরকম করা যাবে না। কারণ দেখো এখানে কিন্তু আমি মোল সংখ্যা বসাইছি, তাই না? এখানে অবশ্যই আমাদের লিটারে যাইতে হবে। ওকে, তাহলে এই মানটা কত আসে? 0.4065 4065 না সরি 67 এত। তাহলে এইটাই আমাদের উত্তর। বুঝতে পারছো তো কিভাবে করা হচ্ছে? আশা করি এটা তোমাদের ক্লিয়ার হইলো। তো এই ছিল আজকে আমাদের লেকচার। আশা করি তোমরা পড়াগুলো বুঝতে পারছো। ইনশাআল্লাহ আমরা নেক্সট আরেকটা লেকচারের মাধ্যমে তড়িৎ রসায়ন শেষ করে অন্য একটা চ্যাপ্টারে চলে যাব। ততদিন তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।